ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আরো রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ, যারা ক্ষমতায় আছেন, যাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন শেখ হাসিনা। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, সেই আন্দোলন সম্পর্কে ইনশাল্লাহ দিন আসবে, তার বিচার বাংলার মাটিতে হবে এবং সে বিচার হবেই হবে। এটুকু আমি অন্তত বলতে পারি, বাংলার মানুষের কাছে আমি এ কথা দিতে পারি। বাংলাদেশের থেকে এই আবর্জনা সব সাফ করা হবে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকে প্রেষণে এমডির কাজ করতো। এরপর 1990 সালে তাকে নিয়মিত চাকরি দেওয়া হয় মাত্র 6,000 টাকা বেতনে। প্রায় আমার সঙ্গে দেখা করতে আসতো, কথা হতো। তাকে বলা হলো ক্ষুদ্র ঋণ দিতে পারছে না, তখন বন্যা হয়েছিল, তাই গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত। আমি তাকে 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে পর্যায়ক্রমিকভাবে দেই, ব্যাংকটাকে আরও ভালোভাবে সুচারুভাবে পরিচালনা করার জন্য। আর সেই সাথে গ্রামীণ টেলিফোনের ব্যবসাটাও আমি 3টা কোম্পানিকে দিয়েছিলাম। বিএনপির এক মন্ত্রী জহিরুদ্দিন খান সহ 3টা কোম্পানি পায়, সেখানে ইউনূস সাহেব অর্থ দেওয়া হলো। এটাই তার বোধহয় পয়সা বানানোর একটা বিরাট সুযোগ, কারণ গরিব মানুষের কোনো এর হলেন খুব ব্যাপকভাবে, এবং তার অ্যাম্বিশনটা বেড়ে গেল। 2001 সালে বিএনপি এসে যে দুঃশাসন, সেই দুঃশাসনের ফলে যে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল এবং আমাকে যখন গ্রেপ্তার করা হলো, তখন ইউনূস আসলো দল করতে, রাজনৈতিক দল করবে এবং ইলেকশন করে ক্ষমতায় যাবে। এই দল করতে গিয়ে একটা কথা বলে রাখি, আমাকে অ্যারেস্ট করার পর তখন রাষ্ট্রপতি ছিলেন বিএনপির মনোনীত বা নির্বাচিত ইয়াজউদ্দিন সাহেব। ইউনূস সাহেব ইয়াজউদ্দিন সাহেবকে যে ডক্টর ইউনূস বললেন আমাকে গ্রেপ্তার করেছে, সে খুব খুশি, বাহবা দিল এবং বললো যে আপনি A++ পাবেন। এবং তারপর ওনার দল করার চেষ্টায় ব্যর্থ হলেন, আর এই ব্যর্থ হয়ে ফেরত চলে গেলেন। কিন্তু তার আকাঙ্ক্ষা কিন্তু তখনও রয়ে গেছে, কীভাবে ক্ষমতা দখল করবেন। মুশকিল হচ্ছে যে ক্ষমতার লোভ, এই লোভের আগুন বা দেশ বিক্রি মুচলেখা দেওয়ার জন্য অনেকেই তৈরি থাকে। আজকে বাংলাদেশের মানুষের জীবনে সেটাই ঘটেছে। এই ইউনূস ক্ষমতায় আসার জন্য, ডক্টর ইউনূসের ক্ষমতার লোভের আগুনে আজকে সারা দেশ জ্বলছে। ডক্টর ইউনূস আজকে ক্ষমতা অপকল্পনায় না করেছে, সমস্ত জঙ্গি, সন্ত্রাসী, যুদ্ধাপরাধী তাদেরকে সে সাথে নিয়ে গেছে। এবং সেটা প্রমাণ আপনারা দেখেন, কারাগার থেকে সমস্ত জঙ্গিরা মুক্তি পেয়ে গেছে। আর যারা ছিনতাই, ডাকাতি এবং মানুষ খুন করছে প্রকাশ্য দিবালোকে, এমনকি পুলিশ যদি তাদের গ্রেপ্তার করে, তার সাথে সাথে তারা ছাড়া পেয়ে যায়। আর কারাগার ভরে গেছে কাদের দিয়ে? অগণিত আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সপক্ষ শক্তি যারা 14 দলের নেতা, সব তাদের দিয়েই কারাগার ভর্তি। কোনো অপরাধ নাই, একটার পর একটা মামলার তো কোনো সীমা পরিসীমা নাই। আমরা সকল মামলাগুলো এক জায়গা করলে সেখানে অবশ্য ডক্টর ইউনূসের আর একটা রেকর্ড, তাই কি উনি হয়তো যদি গিনিস বুক অফ রেকর্ডে দেন, হয়তো তার নামটাই উঠে যাবে যে কত বেশি একটা দলের বিরুদ্ধে, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, সেই দলের বিরুদ্ধে মামলা দিয়ে সে কিন্তু একটা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। ইউনূস সাহেবের দিকে দেখেন, উনি তো ক্ষমতা আসলেন, সে ক্ষমতা এসে জনগণ কী পেল আর উনি কী পেলেন? উনি তো ক্ষমতা আসার সাথে সাথে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দুদক করেছিল, প্রায় 5টা দুর্নীতির মামলা, সেই মামলাগুলি বাতিল করে দিল। তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা, সে প্রায় 1100 কোটি টাকার ট্যাক্স ফাঁকি, তার মধ্যে 666 কোটি টাকার মামলা হয়েছিল। রায় দেবার কথা 5ই আগস্ট, এরকম একটা ধ্বংসাত্মক ঘটনা তিনি ঘটালেন, যাতে তার ওই রায় আর না হয়। সেসব কিন্তু লেবারদের অর্থ আত্মসাৎ করেছে, এটা প্রমাণিত। এবং তার জন্য লেবার কোর্টে সে সাজাপ্রাপ্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত জামিনে আছে, কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসা, কিন্তু ক্ষমতা এসে সব মামলাই তার বাতিল। পাশাপাশি ক্ষমতা এসেই সাথে সাথে আদম ব্যাপারী ব্যবসা, সেই আদম ব্যাপারী ব্যবসার লাইসেন্স কিন্তু নিয়ে নিয়েছে ইতিমধ্যেই। সেই সাথে ডিজিটাল ওয়ালেট, অর্থাৎ ওই বিকাশ নগদের মতো টাকা দেওয়া, সে ব্যবসাও তার একটা নেওয়া হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে, তারপরে স্টারলিংকের বাণিজ্য করবে। সেই সাথে সাথে আবার গ্রামীণ ব্যাংক, যেটা সরকারি টাকায় করা, 25% হলো পাবলিক প্রপার্টি, সেটাকেও তার আত্মসাৎ করা হয়ে গেছে। মাত্র 5% থেকে বাকি সব ব্যক্তি খাতে নিয়ে নিয়েছে। এবং শুধু তাই না, গ্রামীণ ব্যাংকের 5 বছরে আর নিজে তো সে ট্যাক্স ফাঁকি দিয়ে আছে। ইউনূসের পূর্বাচলে
4,800 কাঠা জমি নৈসর্গ নামে রিসোর্ট তৈরি করা, এক একটা রুম কোনোটা 3,000 কোনোটা 4,000 টাকায় ভাড়া দেয়, এবং সেখানে মাঝে মাঝে সে নিজেই যায় চিত্ত বিনোদনের জন্য। পূর্বাঞ্চলে এই যে তার 800টি একর জমি, অর্থাৎ 4,800 একর জমি সে নিল। কবে নিল, কিভাবে নিল, সেটা একটু খোঁজ করে সবাই বের করে।